MBA ফাইনাল ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের একটি বড় টপিক পড়াবো, সেটি হলো টাইপ অফ স্ট্র্যাটেজিস বা কৌশলের প্রকারভেদ। কৌশলের প্রকারভেদকে আমরা মোটামুটি 6টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো পরিবর্তন সূচক কৌশল, 2 সময় সংক্রান্ত কৌশল, 3 প্রতিরক্ষামূলক কৌশল, 4 যৌথ প্রচেষ্টার কৌশল, 5 চুক্তি সংক্রান্ত কৌশল এবং 6 হলো সাবধানতা সূচক কৌশল। পরিবর্তন সূচক কৌশলগুলি কি কি? পরিবর্তন সূচক কৌশল হলো তাৎক্ষণিক আক্রমণাত্মক, ধীরে চলার কৌশল, ক্রমে ক্রমে অগ্রসর হওয়া, দ্রুত ফল দেখানো, অনুপ্রবেশের মাধ্যমে কার্য উদ্ধার, দুর্বল স্থানে আঘাত হানা। এখন একটা একটা করে আমি ব্যাখ্যা করব। পরিবর্তন সূচক কৌশল। পরিবর্তন সূচক কৌশল হলো যে কোনো পরিবর্তনমূলক সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করার কৌশলকে তাৎক্ষণিক আক্রমণাত্মক কৌশল বলে। সিদ্ধান্ত গ্রহণের পর তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে সিদ্ধান্ত বাস্তবায়নে নানা জটিলতা বা বাধার সৃষ্টি হতে পারে। তাই সিদ্ধান্ত গ্রহণের সাথে সাথে তা বাস্তবায়ন করে ফেলতে হয়। প্রতিষ্ঠানের কোনো বিভাগ বা শাখা বন্ধ করা বা কোনো কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকালে এই ধরনের কৌশল কার্যকরী হয়ে থাকে। তারপর আসো পরিবর্তন সূচক কৌশলের 2 নম্বর কৌশল, ধীরে চলার কৌশল। পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুততার পরিবর্তে ধীরে ধীরে বাস্তবায়নের কৌশল অবলম্বন করাকে ধীরে চলার কৌশল বলে। কর্মীদের ব্যাপক প্রতিক্রিয়ার সম্ভাবনাকে পরিহার করার লক্ষ্যে এরূপ কৌশল গ্রহণ করা হয়। তারপর পরিবর্তন সূচক কৌশলের 3 নম্বর কৌশল হলো ক্রমে ক্রমে অগ্রসর হওয়া। এখানে একটি বিষয়কে আনা হয়েছে, যেমন তাঁবুতে উটের মাথা ঢুকানো, অর্থাৎ উট তাঁবুতে ঢোকার সময় প্রথমে মাথা এবং পরবর্তীতে সে নিজে তাঁবুর ভিতরে ঢোকে। এরূপভাবে প্রতিষ্ঠানে কোনো পরিকল্পনা বা কর্মসূচি পূর্ণাঙ্গভাবে একসাথে বাস্তবায়ন করতে গেলে সমস্যা সৃষ্টির সম্ভাবনা থাকলে প্রথমে আংশিকভাবে এবং তারপর ক্রমে ক্রমে পুরো কর্মসূচি বাস্তবায়ন করা সহজ হয়। এটাকে বলছি আমরা ক্রমে ক্রমে অগ্রসর হওয়া। পরিবর্তন সূচকের 4র্থ কৌশল হলো দ্রুত ফল দেখানো, মোর কুইক শোয়িং। প্রতিষ্ঠানে নতুন কোনো পরিবর্তন সাধনে বা নতুন কোনো পরিকল্পনা গ্রহণে কর্মীদের অনীহা ও সন্দেহ দূর করার লক্ষ্যে দ্রুত এর সুফল দেখিয়ে সংশ্লিষ্টদের আগ্রহী করে তোলা হয়। কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি উদাহরণ। প্রথমে কম্পিউটার দ্বারা টাইপিং সহ ছোটোখাটো কাজ করে ক্রমশ জটিল কাজকর্ম করানো যায়। এটিকে বলছি আমরা দ্রুত ফল দেখানো কৌশল। তারপরে 5 নম্বর হলো অনুপ্রবেশের মাধ্যমে কার্য উদ্ধার, বোরিং ফ্রম উইথইন। পরিকল্পনা বাস্তবায়নে বা কোনো পরিবর্তনে উদ্ভূত সমস্যা প্রতিষ্ঠানের অভ্যন্তর থেকেই সমাধানের লক্ষ্যে যে কৌশল গ্রহণ করা হয় তাকে অনুপ্রবেশের মাধ্যমে কার্যোদ্ধার বলে। যেমন পরিকল্পনা বাস্তবায়নের কোনো কর্মকর্তার বিরোধিতার কারণে সৃষ্ট জটিলতাকে সমাধানের লক্ষ্যে ওই বিভাগের অন্য কোনো কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অনুধাবন করাতে পারলে তার দ্বারা কার্যোদ্ধার বিষয়টিকে গ্রহণযোগ্য করে তোলা সম্ভব হয়। এটিকে বলছি অনুপ্রবেশের মাধ্যমে
কার্য উদ্ধার। তারপর 6 নম্বর কৌশল হলো পরিবর্তনসূচক কৌশলের 6 নম্বর কৌশল হলো দুর্বল স্থানে আঘাত হানা। চূড়ান্ত কোনো পদক্ষেপ গ্রহণে এরূপ কৌশল প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দুর্বল দিক চিহ্নিত করে তার সুযোগ গ্রহণের কৌশলকে অ্যাকিলিজ হিল বলে। অ্যাকিলিজ হিল মানে হলো দুর্বল স্থানে আঘাত করা। প্রতিষ্ঠানের কর্মী নিয়ন্ত্রণ ও প্রতিযোগী প্রতিষ্ঠানের মোকাবেলায় এরূপ কৌশলের ব্যবহার খুবই ফল দিয়ে থাকে। তারপরে আসো সময় সংক্রান্ত কৌশল। সময় সংক্রান্ত কৌশলের মধ্যে আছে ঝোপ বুঝে কোপ মারা, সময় বড় উপকারী, শেষ ভালোর জন্য সাময়িক অবনতি ঘটিয়ে দেওয়া, এক ধাপ এগিয়ে থাকা, 2 ধাপ অগ্রসর হওয়ার জন্য 1 ধাপ পশ্চাৎবর্তী হওয়া। এগুলি হলো সময় সংক্রান্ত কৌশল, টাইমিং স্ট্র্যাটেজি। তাহলে সময় সংক্রান্ত কৌশলের প্রথম কৌশল হলো ঝোপ বুঝে কোপ মারা, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, একটি প্রচলিত ইডিয়মস। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এরূপ কৌশল গ্রহণ করা হয়। অনুকূল পরিস্থিতির সুযোগ নেওয়াই এই কৌশলের মুখ্য উদ্দেশ্য। চাহিদা বৃদ্ধি পেলে পণ্য সরবরাহ বাড়ানো বা কাঁচামালের মূল্য হ্রাস পেলে মজুদ বৃদ্ধি করার ক্ষেত্রে এরূপ কৌশল ব্যবহার করা যেতে পারে। তারপর সময় সংক্রান্ত কৌশলের দ্বিতীয় কৌশল হলো সময় বড় উপকারী, টাইম ইজ এ গ্রেট হিলার। পরিকল্পনা বাস্তবায়নের তাড়াহুড়া না করে ধীরে ধীরে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এরূপ কৌশল ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বিত করলে ক্রমে ক্রমে উত্তেজনা প্রশমিত হয়। কালক্ষেপণী এর মূল লক্ষ্য। দুর্ঘটনাজনিত উত্তেজনাকর পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে উত্তেজনা প্রশমন করা হয়ে থাকে। তারপর সময় সংক্রান্ত কৌশলের তৃতীয় কৌশল হলো শেষ ভালোর জন্য সাময়িক অবনতি ঘটতে দেওয়া। পরিকল্পনা বাস্তবায়নে কর্মীদের অনীহা বা অসহযোগিতার কারণে সৃষ্ট অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য এ ধরনের কৌশল গ্রহণ করা হয়ে থাকে। কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়লে অবস্থার সাময়িক অবনতির স্বীকার করে নিয়ে সুসময়ের জন্য অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ। কর্মীরা সিদ্ধান্ত গ্রহণ না করার পরিণাম বুঝতে পারলেই তারা সিদ্ধান্ত বাস্তবায়নে আগ্রহী হয়ে ওঠে। তারপর সময় সংক্রান্ত কৌশলের আরেকটি চতুর্থ কৌশল হলো 1 ধাপ এগিয়ে থাকা, কিপ 1 জাম্প এহেড। ভবিষ্যতে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি এড়ানোর জন্য প্রতিযোগীদের সিদ্ধান্ত গ্রহণের পূর্বেই ব্যবস্থা গ্রহণ করার কৌশল অবলম্বনকে 1 ধাপ এগিয়ে থাকার কৌশল বলে। নতুন ডিজাইন বা ফ্যাশনের পণ্য আগে ভাগেই বাজারে ছাড়া, কর্মীদের অগ্রিম বোনাস প্রদান ইত্যাদি এরূপ কৌশলের উদাহরণ। তারপর সর্বশেষ কৌশল হলো সময় সংক্রান্ত কৌশলের 2 ধাপ এগিয়ে যাওয়ার জন্য 1 ধাপ পশ্চাৎবর্তী হওয়া, 1 step backward for 2 steps forward। প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে তাৎক্ষণিক প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠে দ্রুত অগ্রসর হওয়ার প্রস্তুতি গ্রহণের উদ্দেশ্যে এরূপ কৌশল গ্রহণ করা হয়ে থাকে। প্রতিযোগী প্রতিষ্ঠানের চাপ এড়ানোর লক্ষ্যে কোনো কোনো প্রতিষ্ঠান পশ্চাৎবর্তী পদক্ষেপ গ্রহণ করে থাকে। তারপরে আসো 3 নম্বর কৌশল, প্রতিরক্ষামূলক কৌশল, ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। এখানে ডিফেন্সিভ স্ট্র্যাটেজির বা প্রতিরক্ষামূলক কৌশলের প্রথম কৌশল হলো কানে তুলা দেওয়া, কিপ অন সোয়িং উড। পরিকল্পনা বাস্তবায়নে কোনোরূপ সমালোচনা বা বিরোধিতার প্রতি ভ্রুক্ষেপ না করে
নিজ সিদ্ধান্তে অটল থেকে স্বীয় চিন্তাধারার আলোকে কার্য বাস্তবায়নে এগিয়ে যাওয়ার কৌশলকে কানে তুলা দেয়া বা কাঠের উপর করাত চালিয়ে যাওয়ার কৌশল বলে। সিদ্ধান্তের সুফল সম্পর্কে নিশ্চিত হলে এরূপ কৌশল ব্যবহার করা উচিত। তারপর ঘোলা পানিতে মাছ ধরা, রেড হেরিং অ্যাক্রস দ্য ট্রেইল। সংশ্লিষ্টদের দৃষ্টিকে অন্যদিকে নিবদ্ধ করার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে গোলমাল পাকিয়ে বা আসল বিষয়কে পাশ কাটিয়ে অন্য কোনো বিষয়ের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে পরিকল্পনা বাস্তবায়নের কৌশলকে ঘোলা পানিতে মৎস্য শিকার বা চাতুর্য কৌশল বলে। সাধারণত রাজনৈতিক ক্ষেত্রে এ ধরনের কৌশল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানের শ্রমবিরোধ এড়ানোর ক্ষেত্রেও এই কৌশল ব্যবহৃত হয়ে থাকে। তারপর বিভাজন ও শাসন, ডিভাইড অ্যান্ড রুল। রাজনৈতিক ক্ষেত্রে শ্রেণী স্বার্থ বা শ্রেণী সংঘাত সৃষ্টি করে ক্ষমতাসীনরা নিজেদের কর্তৃত্ব ও ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে এরূপ কৌশল ব্যবহার করে থাকে। তারপর হলো প্রতিরক্ষামূলক কৌশলের পাল্টা আক্রমণ কৌশল, কাউন্টার ইনভেশন। প্রতিযোগিতার আক্রমণ থেকে আত্মরক্ষামূলক কৌশল হিসাবে এরূপ কৌশল গ্রহণ করা হয়ে থাকে। এই কৌশল দ্বারা প্রতিযোগী প্রতিষ্ঠানের কার্যক্রমে পাল্টা ব্যবস্থা হিসাবে বাড়তি কোনো পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। যেমন প্রতিযোগী প্রতিষ্ঠান মূল্য ছাড়ের ঘোষণা দিলে কোনো প্রতিষ্ঠান অধিক আকর্ষণীয় উপহার প্রদানের ঘোষণা দিয়ে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা চালায়। এরূপ কৌশলকে বুনো-ওল বাঘা তেঁতুল কৌশলও বলা হয়। তারপর প্রতিরক্ষামূলক কৌশলের পঞ্চম কৌশল হলো আপাত প্রতিকূল অবস্থাকে মূলধন করা, ক্যাপিটালাইজ দ্য অ্যাপিয়ারেন্ট আনফেভারেবল সিচুয়েশন। অন্য কোনো বিষয়কে মূলধন করে পণ্যমূল্য বৃদ্ধির যৌক্তিকতা প্রদর্শনের কৌশলকে আপাত প্রতিকূল অবস্থাকে মূলধন করার কৌশল বলা হয়। যেমন বাজেট ভ্যাট সংযোজনকে মূলধন করে পণ্যমূল্য বৃদ্ধি বা তেলের দাম বা সামান্য বৃদ্ধিতে বাস ভাড়া বৃদ্ধি এরূপ কৌশলের উৎকৃষ্ট উদাহরণ। এই ছিল প্রতিরক্ষামূলক কৌশল। তারপর আসো চতুর্থ কৌশল, যৌথ কার্য সম্পাদনের কৌশল, জয়েন্ট অ্যাকশন স্ট্র্যাটেজিস। এর প্রথম কৌশলই হলো একতাই শক্তি, ইউনিয়ন ইজ দ্য স্ট্রেংথ। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দের মধ্যে সহযোগিতা উন্নয়ন ঘটিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কোনো পরিকল্পনা বাস্তবায়নের কর্মপ্রচেষ্টাকে ঐক্যই শক্তি কৌশল বলে। সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাদের মতামত নেওয়া, সমজাতীয় প্রতিষ্ঠানের মধ্যে জোট গঠন করা, সরকারি সুযোগ সুবিধা লাভের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো ইত্যাদিতে এরূপ কৌশলের ব্যবহার করা হয়। তারপর আনউইলিং অ্যালাই অর্থাৎ অনিচ্ছুক মিত্র। যৌথ কার্য সম্পাদনের কৌশলের দ্বিতীয় কৌশল হলো অনিচ্ছুক মিত্র। পরিকল্পনা বাস্তবায়নে আগ্রহী বা বিরোধিতাকারী কোনো কর্মকর্তাকে কৌশলে পরিকল্পনার সাথে সম্পৃক্ত করে তার হাতে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করে পরিকল্পনা বাস্তবায়নে উৎসাহী করে তোলার কৌশল অবলম্বনকে অনিচ্ছুক মিত্র বলে। তারপরে আসো ব্যতিহারিক কৌশল, রিসিপ্রোসিটি, অর্থাৎ তুমি আমার পিঠ চুলকাও, আমি তোমার পিঠ চুলকাবো। এই নীতির আলোকে পারস্পরিক আদান প্রদানের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের
কৌশল প্রয়োগ করাকে ব্যতিহারিক কৌশল বলে। তারপর যৌথ কার্য সম্পাদনের চতুর্থ কৌশল হলো পদমর্যাদার পেছনে ক্ষমতা, দ্য পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন। দায়িত্ববোধ গড়ে তুলতে এরূপ কৌশল অত্যন্ত ফলপ্রসূ। কোনো কর্মকর্তাকে দায়িত্ব সম্পাদনের আগ্রহী করে তোলার জন্য তাকে ক্ষমতা দেওয়া হলে তার মধ্যে দায়িত্ববোধ জাগ্রত হয়। এই ছিল যৌথ কার্য সম্পাদনের কৌশল। তারপর আসো পঞ্চম কৌশল, চুক্তি সংক্রান্ত কৌশল, নেগোশিয়েটিং স্ট্র্যাটেজিস। এর মধ্যে প্রথম কৌশল হলো দর কষাকষি, হেজলিংস। দুটি পক্ষের মধ্যে কোনো বিষয়ে মতৈক্য পৌঁছে চুক্তি সম্পাদনের প্রয়োজনে দর কষাকষির কৌশল অনুসরণ করা হয়। মূল্য নির্ধারণে ক্রেতা বিক্রেতা বা মালিক শ্রমিকের মধ্যে আপোষ মীমাংসার ক্ষেত্রে দর কষাকষি কৌশল ব্যবহৃত হয়ে থাকে। তারপর দ্বিতীয় কৌশল হলো, চুক্তি সংক্রান্ত কৌশলের দ্বিতীয় কৌশল হলো মুক্ত মনে আলোচনা, লে অল কার্ডস অন দ্য টেবিল। পারস্পরিক ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে মুক্ত মনে খোলাখুলি সামনাসামনি আলোচনার টেবিলে বসে আলোচনাক্রমে জটিল কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কৌশলকে মুক্ত মনে আলোচনা কৌশল বলে। তারপর তৃতীয় কৌশল হলো তাক লাগানো। চুক্তি সংক্রান্ত কৌশলের তৃতীয় কৌশল হলো সারপ্রাইজ বা তাক লাগানো। অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটিয়ে প্রতিপক্ষের বিস্ময় সৃষ্টির কৌশলকে তাক লাগানো কৌশল বলে। কোনো প্রতিষ্ঠান নতুন ধরনের কোনো পণ্য বাজারে ছেড়ে প্রতিযোগী প্রতিষ্ঠানকে তাক লাগিয়ে দিতে পারে। সাধারণত যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে এরূপ কৌশল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তারপর চুক্তি সংক্রান্ত কৌশলের চতুর্থ কৌশল হলো প্রতিপক্ষকে শোষণ, প্যাট্রোনাইজিং দ্য অপোনেন্ট। শক্তির অসমতা থাকলে প্রতিপক্ষের সাথে আলোচনার শুরুতেই অপেক্ষাকৃত দুর্বল পক্ষ প্রতিপক্ষের নিকট গ্রহণযোগ্য শর্ত মেনে নেয়ার কৌশল অবলম্বন করাকে প্রতিপক্ষকে শোষণ কৌশল বলে। শক্তিশালী শ্রমিক আন্দোলনকে দমানোর লক্ষ্যে ব্যবস্থাপনা শ্রমিক সংঘের সাথে এরূপ অগ্রিম চুক্তি সম্পাদন করে। এই গেল আমাদের চুক্তি সংক্রান্ত চারটি কৌশল। তারপর সাবধানতা সূচক কৌশল, কনসাস অ্যাকশন স্ট্র্যাটেজিস। এর প্রথম কৌশল হলো অন্যের দ্বারা কার্যোদ্ধার, লেট সামওয়ান এলস পুল ইউর চেস্টনাটস আউট অফ দ্য ফায়ার। প্রতিষ্ঠানের বা বিভাগের জটিল বা সংকটপূর্ণ বিষয় বা কাজ অন্যের মাধ্যমে সমাধান করে নেয়ার কৌশল প্রয়োগ করাকে অন্যের দ্বারা কার্যোদ্ধার কৌশল বলে। এরূপ কৌশলকে ধরি মাছ না ছুঁই পানি বলেও অভিহিত করা হয়। তারপর দ্বিতীয় কৌশল হলো সাবধানতা সূচক কৌশলের দ্বিতীয় কৌশল হলো অন্যের ঘাড়ে দোষ চাপানো, পাস দ্য বাক। পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতা ঢাকার জন্য কোনো কার্য সম্পাদনের ব্যর্থতা এড়ানোর জন্য অন্যের উপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের প্রবণতাকে পাস দ্য বাক বা অদূর পিণ্ডি বধূর ঘাড়ে কৌশল বলা হয়। তারপর সাবধানতা সূচক কৌশলের তৃতীয় কৌশল হলো বারুদ সংরক্ষণ, কনজার্ভ ইউর গান পাউডার। শেষ মুহূর্তের প্রয়োজনে ব্যবহারের লক্ষ্যে শক্তি সঞ্চয় করে রাখার কৌশল গ্রহণকে বারুদ সংরক্ষণ বলে। নিতান্ত প্রয়োজনের সময় বা অচলাবস্থা মোকাবেলার জন্য মোক্ষম অস্ত্র ব্যবহার করার
ক্ষেত্রে এরূপ কৌশল প্রয়োগ করা হয়। শ্রমবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রথমেই শীর্ষ ব্যবস্থাপনা আলোচনায় না বসে অপেক্ষাকৃত নিম্ন স্তরের কর্মকর্তাদের দিয়ে সমস্যা সমাধানের প্রচেষ্টা নেওয়া হয়ে থাকে। সমস্যা সমাধানে নিতান্তই অচলাবস্থা সৃষ্টি হলে শীর্ষ ব্যবস্থাপনার হস্তক্ষেপ খুবই ফলপ্রসূ হয়ে থাকে। এ হলো আমাদের কৌশলের শ্রেণীবিভাগ। এই কৌশলগুলি আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং সবগুলো কৌশলকে ব্যাখ্যা করতে তোমাদের হয়তো বলা হবে না, কিন্তু কিছু কিছু কৌশল উল্লেখ করে তা ব্যাখ্যা করতে বলা হতে পারে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রশ্নটি বারবার টেনে টেনে 2-3 বার শুনবে এবং তোমাদের যার কাছে যে বই আছে সেই বই থেকে তোমরা এটিকে আত্মস্থ করার চেষ্টা করবে এবং প্রশ্ন যেভাবেই আসুক টোটাল জিনিসটা যদি তোমাদের বুঝা থাকে, তোমরা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের যেভাবেই প্রশ্ন আসুক তোমরা উত্তর করতে পারবে। তো কথা হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।